হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে গতকাল কিন্তু আমরা কোরিয়ান যে একটা সিরিজ রয়েছে ডিপি, তার সিজন 2 1 নম্বর এবং 2 নম্বর এপিসোড দেখেছিলাম। আজকে আমরা 3 নম্বর এবং 4 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তার আগে একটা ছোট্ট ব্রেক রয়েছে, আমরা ব্রেকটা পার করে তারপর মূল ভিডিওতে চলে যাই সবাই মিলে। ব্রেকটা পার হওয়ার জন্য তুমি যাবে ডিসক্রিপশনে, সেখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো গত পর্বে আমরা কি দেখেছিলাম নিশ্চয়ই মনে আছে, একটা মোটা ছেলে গুলি করে সিনিয়রদের মেরে দিয়েছে এবং ধরা পড়লো। এবং তারপর আমরা পিটারকে দেখেছিলাম যে আর কি সিজন 1 এর লাস্টে সুইসাইড করেছিল যাতে এই জিনিসগুলো সমাজের সামনে আসে এবং মিলিটারি থেকে বিচার চলে যায়। তো এই পিটারকে আমরা দ্বিতীয় এপিসোডের লাস্টে হসপিটালে দেখেছিলাম, যে এখনো বেঁচে রয়েছে। তো এই পর্ব যখন শুরু হয় তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর আমরা একটা ড্রামা স্কুলকে দেখতে পাই, মানে নাটক শেখানো হয় সেই স্কুলে। এবং সেখানে আমরা দেখতে পাই একটা টিচার সকল শিক্ষার্থীকে মারছিলেন। আর এরপর সেই টিচার জাং শুন মিন নামের একটা ছেলের কাছে এসে ওকে মারতে শুরু করে। আর তারপর সেই টিচারকে বলে, তুই আমাকে না বলে আরেক কোম্পানিতে নাটকের জন্য কেন আবেদন করেছিস? আর তারপর টিচার ওকে মারার পর একটা চিঠি দিয়ে বলে, এই চিঠিটা তোর জন্য এসেছে, এটা মিলিটারি সার্ভিস থেকে এসেছে, তোকে মিলিটারি সার্ভিসের জন্য বাছাই করা হয়েছে। মানে বিষয়টা তো বুঝতেই পারছো যে কোরিয়ানদের আমরা যত সুখী মনে করি অত সুখী না ভাই। যত কোটিপতির পোলা হও, মিলিটারি সার্ভিস দিতে হবে 2 বছর। তো ব্যাপারটা সবার কাছে এত মজার লাগে না। তো যাই হোক, এরপর আমরা একটা অনুষ্ঠান দেখতে পাই যেখানে সার্জেন্ট ক্রিস এবং সার্জেন্ট জনকে মেডেল দেওয়া হচ্ছে, মানে আমাদের 2 মেইন ক্যারেক্টারকে আর কি, কারণ ওরা অনেক সাহসিকতার সাথে কিমরুকে সারেন্ডার করিয়েছে, ওই যে মোটাটাকে। আর এরপর কমান্ডার ওদের টিমের সামনে দুজনকে পুরস্কারের জন্য শুভকামনা জানায় এবং তাদের দুজনের সাহসিকতার প্রশংসা করে এবং পরবর্তীতে এরকম বিপদের মুখোমুখি হওয়ার আগে নিজেদেরকে সতর্ক থাকতে বলেন। আর তারপর তিনি সবার সাথে ছবি তোলেন। তো এরপর আমাদের জন আর ক্রিস করে কি সার্জেন্ট পার্কের অফিসে যায় এবং সার্জেন্ট পার্ক ওদেরকে বলে, বিগত কিছুদিনে তোমরা অনেকগুলো কাজ করেছো, আর তাছাড়া ক্রিসের শরীরের অবস্থা ভালো না, তো ক্রিসকে আমি বেশ কিছুদিনের জন্য ছুটি দিতে চাই। তো এরপর ক্রিসের ছুটি হয় এবং ক্রিস বাইরে বের হয়ে জনকে বলে, আমি মিলিটারি থেকে বেরিয়ে গেলে একটা ম্যানেজমেন্ট এজেন্সি খুলবো, আর্মিতে থাকার আমার ইচ্ছা নেই। আর তখনই কমান্ডার মাইকেল ওদের দুজনকে কাছে ডাকে এবং ওদের দুজনকে নতুন একটা মিশনের ব্যাপারে বলে। আর এই ছেলেটার ছবি দেখেই ক্রিসের পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি একটা পলাতক সৈন্যকে ধরার জন্য 1 বছর আগে ক্রিস গিয়েছিল একটা বারে এবং সেই বারে একটা মেয়ের নাচ দেখেছিল এবং ওই মেয়েটার সাথে সাথেও নাচছিল। তো নাচ শেষে ক্রিস করে ওই মেয়েটার পেছন পেছন যায়। আর তারপর যখন যায় ও দেখতে পায় যে এটা তো মেয়ে না, এটা একটা ছেলে এবং সে হচ্ছে আমাদের এই পর্বের শুরুতে যে জং সিন মিনকে দেখলাম, ওই যে মঞ্চ নাটকের ছেলেটা, ওকে মিলিটারিতে ডাকা হয়েছে, ওই ছেলেটাই। তো ক্রিস তখন ছেলেটাকে বলে, ও তুমি তাহলে এইভাবে এখন নিজেকে লুকিয়ে রেখেছো, মিলিটারি থেকে পালিয়ে সেইভাবে লুকিয়ে রয়েছো, এখনই সারেন্ডার করো। কিন্তু ওই ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং চাকু দিয়ে ক্রিসকে ভয় দেখাতে শুরু করে। আর এত বেশি ভয় পেয়ে যায় যে ও করে কি ক্রিসের উপর আক্রমণ করে দেয় এবং ওকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর ক্রিসের সাথে যখন ওকে খুঁজতে থাকে, ও দেখতে পায় যে ক্রিস এখানে আহত অবস্থায় পড়ে রয়েছে। আর এরপর কাহিনী বর্তমানে আসে, মানে বুঝতেই পারছো এই জং সিন মিনকে অনেক আগে থেকে আর্মিরা খুঁজছে এবং ইতিপূর্বে ক্রিসকে ওকে ধরতে একবার পাঠানো হয়েছিল, আবারও পাঠানো হচ্ছে আর কি। তো যাই হোক, এরপর জন করে কি সেই বারে যায় জং সিন মিন নামের ওই ছেলেটাকে খুঁজতে, কিন্তু সে যখন জং সিন মিনের ব্যাপারে জিজ্ঞাসা করে কেউ কোনো উত্তর দেয় না। তো এরপরও করে কি সোজা পুলিশ স্টেশনে আসে আর সেখানে আগে থেকে অনেক ভিড় ছিল। তবে তারপর একটা অফিসারকে ওরা বলে যে আমরা এই ছেলেটাকে খুঁজছি। তো ওই অফিসার তখন ওদেরকে একটা কার্ড দেয় এবং বলে, দেখো আমরা পুলিশরা বা প্রশাসনের লোক অনেক কিছু চাইলেও পারি না, কিন্তু এটা হচ্ছে এমন একটা লোকের কার্ড যারা কিনা টাকার জন্য তোমাদের যে কোনো কাজ করে দেবে, যে কাউকে খুঁজে দেবে। আর যেহেতু সে একটা মিলিটারিকে ছুরি দিয়ে আঘাত করেছিল, হতে পারে ওই জং সিন মিনও তাদের কাছে গিয়ে টাকা দিয়ে হেল্প চেয়েছে যে আমাকে বাঁচিয়ে নাও বা আমার একটা সিস্টেম করো। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই সার্জেন্ট পার্ক আর মাইকেলকে, আর তারা জং সিন মিনের ফাইল পড়ছিলেন। তো ফাইল পড়ার পরে তারা জানতে পারেন যে জং সিন মিন অনেক ভালো অভিনেতা ছিল আর সে তার স্কুল অনেক পুরস্কার জিতেছে। আর তারপর জিওন নামে যেখানে আরেকটা অফিসার রয়েছে, সে বলে, আজ পর্যন্ত জাস্ট আমরা 3 জনকে এখনো ধরতে পারিনি, মানে পলাতক সৈন্যদের ধরতে পারিনি। এদের মধ্যে একজন ছিল হচ্ছে মিলিটারি চিফ, দ্বিতীয় জনটা তো পালিয়েছে, বেঁচে রয়েছে না মারা গেছে তাও জানি না, আর এই তৃতীয় জন
হচ্ছে জং সিন মিন, যাকে এখনো ডিপি ধরতে পারেনি, আর ধরতে পারবে কেমনে, ও তো মনে করো ছদ্মবেশে থাকে। আর এইদিকে আমরা দেখি জন আর ক্রিস মিলে একটা পার্কিং এরিয়াতে এসেছে, আর তখন ওদের কাছে একটা লোক আসে, আর তিনি তখন ওদের কাছে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে। তো জন তখন ওকে পাসওয়ার্ড বলে, আর লোকটি তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এই ভ্যানটিতে অপেক্ষা করো, আমি আসছি। তো এরপর ক্রিস জনকে জিজ্ঞাসা করে তুই পাসওয়ার্ড কিভাবে জানলি? তো জন তখন বলে ওই কার্ডের মধ্যে টাইগারের ছবি ছিল, তো ওটা দেখে আমি বুঝতে পেরেছিলাম পাসওয়ার্ড হয়তো টাইগার হবে। তো এরপর তারা দুজন অনেকক্ষণ গাড়িতে অপেক্ষা করে, কিন্তু একটা সময়তে গিয়ে ওদের ঠিক মনে হচ্ছিল না সবকিছু। আর এরপর যখন ওরা সেখান থেকে পালাতেই যাবে তখন সেই লোকটা আবার চলে আসে এবং ওদের কাছে জিজ্ঞাসা করে তোদের কাজটা কি বল। আর তারপর নিজের শার্ট খুলে বলে, আর বলে ওই পাসওয়ার্ডটা টাইগার ছিল না, পাসওয়ার্ডটা ছিল হচ্ছে সাফারি কিরকিরা। তো যাই হোক, তখন অনেক গুন্ডা এসে ওদেরকে ধরে ফেলে, আর গুন্ডাগুলো যখন ওদেরকে মারতে যাবে ওদের ভাগ্য এত ভালো ছিল যে ওদের প্রতিপক্ষ গ্রুপ চলে আসে, দুই গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়। আর এই সুযোগে ওই লোকটা তখন পালাতে শুরু করে, বাট তখন জন আর ক্রিস মিলেও লোকটার পিছু করে। তো লোকটা সাইকেল নিয়ে পালাচ্ছিল, আর তারপর জন একটা সাইকেল নিয়ে তার পিছু করে। তো জন তো প্রায় লোকটাকে ধরেই ফেলেছিল, বাট তখনই সাইকেলটা স্লিপ করে, যে কারণে লোকটি সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। আর তারপর ক্রিস একটা ছোট গাড়ি নিয়ে লোকটার পিছু করে, যেটা একটা ইলেকট্রিক গাড়ি ছিল, কিন্তু লোকটা তো সাইকেল চালাচ্ছিল, যে কারণে ক্লান্ত হয়ে গিয়েছে, বেশি জোরে চলতে পারে না। তো ওই লোকটা পালিয়ে করে কি একটা কফি শপে আসে, কিন্তু এরপর জন আর ক্রিস সেখানে আসে, বাট লোকটি ওদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ওরা দুজনে মেরে উল্টো লোকটিকে অজ্ঞান করে দেয়। তো কিছুক্ষণ পর লোকটা যখন জ্ঞান ফিরে আসে তখন জন আর ক্রিস মিলে ওকে জং সিং মিন মানে ওই ছেলেটার ছবি দেখে জিজ্ঞাসা করে ও কোথায়। তো প্রথমে তো ওই লোকটা চিনতেই পায় না, কিন্তু ভালো মতো দেখার পর সব মনে পড়ে, এবং তারপর ওই লোকটি ওদের দুজনকে বলা শুরু করে, আরে ওর নাম তো মিনা, ও প্রায় 1 বছর আগে কাউকে চাকু দিয়ে আঘাত করেছিল, আর তারপর কান্না করতে করতে আমার কাছে এসেছিল, আর সে সাহায্যের জন্য আমাকে অনেক অনুরোধও করেছেন। আর আমি যখন তাকে সাহায্য করতে রাজি হই না তখন ও আমার সামনে আত্মহত্যা করার চেষ্টা করে, আর তারপর আমি বাধ্য হয়ে ওকে সাহায্য করি। আর এরপর আমি ওকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিই যেখানে ওর মতো আরো অনেক পলাতক মিলিটারিরা আজও লুকিয়ে রয়েছে। তো এরপর ওই লোকটা করে কি জন আর ক্রিসকে সেই জায়গার খোঁজ দেয়, আর তারপর জন আর ক্রিস মিলে মিনাকে খুঁজতে বের হয়। তো এরপর ওরা দুজনে মিনা জং সিং মিনের সেই গোপন জাস্তানায় চলে যায়, এবং এরপর তারা যখন জং সিং মিনের ঘরে আসে তখন কাহিনী আবারও অতীতে চলে যায়। তো এখানে আমাদের জং সিন মিনের অতীত দেখানো হয়, যেখানে আমরা দেখি সে লন্ড্রিতে কাজ করতো, আর রাতের বেলা মিনা হয়ে বা মেয়ে সেজে গায়িকার কাজ করতো। মানে কি ওর ব্যাপারটা কি বলবো, ডাইরেক্ট আমাদের মতো পুরুষ ছিল না, মনে করে একটু ঝামেলা আছে। তবে তারপর আমরা এটা বুঝতে পারি যে ওই মিনার জীবনে বা জং সিং মিনের জীবনে অনেক স্ট্রাগল ছিল। আর এরপর সিন বাস্তবে আসে এবং জং সিং মিন যখন চোখ খুলে ওর সামনে ও জন এবং ক্রিসকে দেখতে পায় যে ওরা ওকে ধরতে নিতে এসেছে। কিন্তু এর পরের দৃশ্যে আমরা দেখি জন আর ক্রিস দুজনেই দুপুরের খাবার খাচ্ছে, আর ক্রিস তখন জনকে বলে মিনার উপরে আমার অনেক দয়া হচ্ছে, আমি চাই না মিনা আবারও সেই মিলিটারিতে যাক, সেই কাল কোঠরিতে যাক। যদিও আমার উপর 1 বছর আগে আক্রমণ করেছিল, তবে তারপর আমি চাই না ওর এই ক্ষতি হোক, কারণ ওর মানসিকভাবে অনেক দুর্বল। আর এখানে আমরা বুঝতে পারি জন আর ক্রিস কিন্তু ইচ্ছে করে হয়তো মিনাকে ধরেনি আর কি, বা ওই যে জং সিন মিনকে। তবে তখনই ক্রিস করে ভাবনাকে বসে আনে যে না, আমি তো এখানে ডিউটি করতে এসেছি, আমি তো এখানে আবেগ খাটাতে আসিনি। আর তখনই সার্জেন্ট পার্ক ওদেরকে কল করে এবং বলে জং সিন মিন কিছুদিন আগে নকল পাসপোর্ট করেছে এবং ও হয়তো খুব দ্রুত দেশ থেকে পালিয়ে যাবে, তো তুমি ওকে দ্রুত ধরো, প্রয়োজনে পুলিশের সাহায্য নাও। তো তখন আর কি করার, বসে বলেছে, তো এই জন্য জং আর ক্রিস করে কি আবারও পুলিশ স্টেশনে যায়। আর তখন পুলিশ তাদেরকে বলে যে হ্যাঁ, টাইগার গ্রুপের লিডার নকল পাসপোর্টও বানায়। তো এরপর ওরা করে কি সেই ফ্যাক্টরিতে যায় টাইগার গ্রুপের, এবং এবার সঠিক পাসওয়ার্ড বলে যে সাফারি কিরকিরা। তো ফ্যাক্টরির ভেতরে ওরা যায়, তখন সেখানে ওদের যে বস সে দেখা করতে আসে। তো লোকটি তাদের কাছে জানতে চায় তোমরা কোরিয়া থেকে কেন পালাবে। তখন ক্রিস বলে আমরা আসলে দুজনেই মিলিটারি থেকে পালিয়ে এসেছি। তো এই কথা শুনে বস অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং বলে আরে আমিও তো মিলিটারি থেকে পালিয়ে এসেছিলাম, সেই তোমাদের মতো বয়সে, এখনো পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছি। তো তোমাদের কি মনে হলো এই কথা শুনে? এই লোকটাই হয়তো যে 3 জনকে আজও পাওয়া যায়নি তার মধ্যে প্রথম জন হতে পারে, সেই চিপটা, সেই আর্মি চিপটা হয়তো যে পলাতক ছিল। তো যাই হোক, ওই লোকটা করে কোথাও দুজনকে রেখে দেয়, কিন্তু তখনই সেখানে বসের অন্যান্য সাথীরা চলে আসে এবং সেই সাথীরা বসকে বলে বস ওরা আমাদের ধরে দিতে এসেছে, ওরা মিলিটারি লোক। তো এরপর ওদের দুজনকে সবাই মারতে আসে, আর তারপর তারা দুজন অনেক মজার অ্যাকশন করে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে আসতে সমর্থ হয়। ক্রিস তো ভালো মতো চলে যায়, কিন্তু জন পালানোর সুযোগ পায় না। তো জন যখন প্রায় ধরাই পড়ে যাবে তখন কোন একটা হাত এসে জনকে দোকানে নিয়ে যায়, আর এই হাতটা ছিল হচ্ছে সিন হাউইনের। আর এই মেয়েটা এসেছে সিজন 1 থেকে। সিজন 1 এর ভূমিকা ছিল, বাট 1 বছর আগে সিজন 1 দেখেছি, আমার মনে নেই মেয়েটার সাথে আসলে কি সম্পর্ক ছিল। তবে ব্যাপারটা মনে হয় এরকম, জন মনে হয় এই মেয়েটাকে পছন্দ করতো, কিন্তু মিলিটারিতে আসার কারণে হয়তো এই মেয়েটার সাথে আর বিয়ে হয়নি বা এক জায়গায় থাকতে পারেনি। তো যাই হোক, সে প্রথমে জনের পোশাক দেখে অনেক হাসে, আর তারপর ওকে নিয়ে বারে আসে এবং এখানেও কাজ করে বর্তমানে অনেক কথা হয়। তো ওই বারের মধ্যে গিয়ে জন ওই মিনার ছবি দেখতে পায়, আর ওই জং সিন মিনের। তো যাই হোক, ওই মেয়েটা তখন জনকে বলে তুমি ওকে চেনো, ওর নাম হচ্ছে মিনা, ও এখানকার স্টার ছিল এবং ওর গান গাওয়া শুনে মানুষরা নিজের দুঃখ কষ্ট ভুলে যেত। আর এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি এখানে শো শেষ হওয়ার পরে এইখানের যে মালকিন, যার নাম হচ্ছে মিস জোনা, সে মিনার কাছে আসে, আর মিনা তাকে দেখে অনেক খুশি হয় এবং বলে আমাদের মতো লোকদের জন্য তো আপনারাই রোল মডেল। বাট তখন মিস জোনা মিনাকে বলে আমি তোমাকে আমার একটা শোতে কাস্ট করবো, যেটা কিছুদিন পরে লন্ডনে হবে। তো মিনা তখন রাজি হয়ে যায় এবং মিনা নিজের পাসপোর্ট বানিয়ে ফেলে, আর তার এই নকল পাসপোর্ট তৈরি করার জন্য টাইগার গ্যাং এর বস তাকে সাহায্য করে। কিন্তু তারপর ওই পাসপোর্টটা দেখে মিনা চিন্তিত হয়ে যায়, কারণ বিমানবন্দরে সে ধরা পড়বে কিনা, কারণ সে তো মিলিটারি থেকে পালিয়েছে। তো এরপর কাহিনী বর্তমানে আসে এবং এর
এরপরে ওই মেয়েটা সিন হায়ুন আমাদের জনকে বলে মিনা যেই হোক না কেন, যাই করুক না কেন, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো এবং অনেক ভালো একজন গায়ক। আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব মিনা যেন কখনোই মিলিটারির হাতে বা তোমাদের হাতে ধরা না পড়ে। আর তখন জনও বলে দেখো আমারও অনেক কষ্ট হয় যখন আমি এই লোকদলকে ধরে নিয়ে যাই, তাদের প্রত্যেকটা জীবন দেখে আমার খুব কষ্ট লাগে, কিন্তু এমনটা তো করতেই হবে কারণ এটা আমাদের দেশের আইন। তো এরপর ওদের দুজনের মধ্যে অনেক ইমোশনাল কথা হয় আর তারপর জন সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা দেখি ক্রিস এয়ারপোর্টে চলে এসেছে আর এখানে এসে সে মিনার জন্য অপেক্ষা করছে। আর তখন এখানে জন চলে আসে, মানে মিনাকে ধরবে। তো এরপর ওরা যখন এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ দেখে ওরা জানতে পারে যে আজকে সকালেই মিনা তার পাসপোর্ট নিয়ে এখানে এসেছিল লন্ডন যাওয়ার জন্য, কিন্তু পাসপোর্টটা রিজেক্ট হয়েছে, মানে নকল বেরিয়েছে। তো সিকিউরিটি গার্ড যখন ওকে ধরার চেষ্টা করে তখন মিনা ঘাবড়ে যায় এবং এখান থেকে পালানোর চেষ্টা করে এবং পালানোর সময় সে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, যে কারণে মাথায় অনেক ব্যথা পেয়েছে। তবে তারপরেও সে নিজেকে সামলায় এবং এয়ারপোর্ট থেকে পালাতে সক্ষম হয়। তো এরপর জন আর ক্রিস যখন মন মরা হয়ে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় যে মিনা সামনেই রয়েছে, ওই জং সিন মিন সামনেই রয়েছে। বেশি দূর যেতে পারেনি, অনেক বেশি আহত এবং ক্লান্ত একটা ব্রিজের কাছেও বসে পড়ে এবং কান্না করতে থাকে আর ওর সবচেয়ে প্রিয় গানটাও গাইতে থাকে, মানে ওর যে গায়ক হওয়ার শখ ছিল সেই গানটা গাইতে থাকে। কিন্তু তখনই সেখানে জন আর ক্রিস চলে আসে, বাট ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, জং সিন মিন এই পৃথিবী থেকে চলে গিয়েছে। আর এই দৃশ্য দেখে জন আর ক্রিসের মনটা মনে করে যে একেবারে কষ্টে জর্জরিত হয়ে যায় এবং উদাস মন নিয়ে আবারও মিলিটারি বেজের দিকে যাওয়া শুরু করে। আর এখানেই শেষ হয়ে যায় জং সিন মিনের কষ্টের লাইফের ইতিহাস। মানে ওর লাইফটা এমনিতেই কষ্টের ছিল, তার উপর এই মিলিটারি প্রেশারটা বা 2 বছর মিলিটারিতে সার্ভিস দিতে হবে এই প্রেশারটা ওকে পুরোপুরি ধ্বংসই করে দিল। তো যাই হোক এখানে তৃতীয় পর্ব শেষ হয় আর চতুর্থ পর্বের শুরুতে আমরা জনকে একটা রাইফেল লোড করতে দেখি। আর তখন সেখানে সার্জন চলে আসে একটা, আর তিনি জনকে বলেন যাই কিছুই হয়ে যাক না কেন এই ম্যাগাজিনের সিল নষ্ট করা যাবে না। তো তখন জন তাকে জিজ্ঞাসা করে এইভাবে কোনো সৈনিকের বন্দুক ধরা কি নিরাপদ? সার্জন তখন উল্টো ওকে একটা ধমক দেয়, মানে বুঝতে পারছো ভেতরের অবস্থা দেখাচ্ছে আর কি। তো এরপর আমরা বর্তমান দেশে সেই লেফটেন্যান্ট সিও ইউনকে দেখতে পাই, ওই মহিলা লেফটেন্যান্ট যে তার স্বামী কমান্ডার মাইকেলের সাথে বসে রয়েছে। তো এখানে মাইকেলকে সিও ইউন বলে ওই মোটা ছেলেটাকে আমি গুলি করার পারমিশন দেইনি বলে আমার চাকরি চলে গিয়েছে, আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তো তখন আমাদের কমান্ডার মাইকেল তার স্ত্রী সাবেক লেফটেন্যান্টকে জিজ্ঞাসা করে তুমি কিমরুর উপর গুলি চালানোর অর্ডার দিলে না কেন? সিওন তখন বলে দেখো ও তো কারো বাচ্চা, ওর উপর আমি কিভাবে গুলি করার অর্ডার দিই? আর এখানে কি হয় না হয় আমি সবই জানি, আমি সবই বুঝতে পারছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথেও তো এগুলোই হবে। তো এরপর ওই মহিলা লেফটেন্যান্ট করে কি মাইকেলকে একটা পেন ড্রাইভ দেয়। আর এই পেন ড্রাইভ নিতে গিয়ে কিন্তু মাইকেল আর পার্কের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, মনে আছে গত পর্বে আটকা পড়েছিল মার খেয়ে। তো যাই হোক এখানে ওই মহিলা লেফটেন্যান্ট মাইকেলকে বলে এটার ভেতর তুমি অনেক অনেক মিলিটারি গোপন নথি পেয়ে যাবে। তো এরপর মাইকেল করে কি সার্জেন্ট পার্ক ওই পেন ড্রাইভ আনলক করার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু তখনই সাংবাদিকরা চিফের ইন্টারভিউ নিতে আসে। তো চিফ তখন মিলিটারিকে বাঁচানোর জন্য বা মিলিটারির সম্মান বাঁচানোর জন্য সে সবাইকে বলে যে মিলিটারির উপর হামলা হয়েছে এবং মিলিটারি তার সঠিক কাজটাই করেছে। আর তারপর চিফ আসে হচ্ছে ওদের দুজনের কাছে এবং ওদেরকে বলে গত বছর আমাদের একটা কমান্ডার যার নাম হচ্ছে জুং সিয়ং, সে ল্যান্ডমাইনের আঘাতে মারা গিয়েছে। আর তোমরা তো জানোই আজকাল মানুষের নজরে মিলিটারিদের অনেক বদনাম হচ্ছে, দক্ষিণ কোরিয়ার মানুষ আস্তে আস্তে মিলিটারিদের উপর আস্থা হারিয়ে ফেলছে। ইভেন একটা হিউম্যান কমিশন তো আমাদের পেছনে লেগেই রয়েছে, আর ওই হিউম্যান কমিশনে মূলত ওই কেসটা আবার নতুন করে রিওপেন করতে চায়। তো তারা জানতে চায় যে জুং সিয়ং নামের যে ওই কমান্ডার মারা গিয়েছে ল্যান্ডমাইনে, তার মৃত্যুর পেছনে কি কেউ ছিল নাকি কোনো সাজানো নাটক ছিল না আসলেই হয়েছে। তো এইখানে একটা ব্যাপার রয়েছে, যে কমান্ডার জুং সিয়ং এর নাম আমরা শুনলাম সে মূলত আবার এখানকার কমান্ডার মাইকেলের অনেক পুরনো বন্ধু। তো সার্জেন্ট পার্ক এই কাজটা নিতে চায়নি, কিন্তু তার আগেই সার্জেন্ট পার্কের যে হায়ার অফিসার সে করে কি ওকে ডাইরেক্ট জানিয়ে দেয় চিফ যা বলবে সেটা করো। আর পরের দৃশ্যে আমরা দেখি মাইকেল অনেক রেগে গিয়েছে এবং সার্জেন্ট পার্কে বলে ওই চিফ জানে যে আমার বন্ধু ছিল আর আমার উপর বদলা নিতে মূলত আমার মৃত্যু বন্ধুরও সাহায্য নিচ্ছে যাতে আমার মাথাও গরম করতে পারে। তো এরপর সে সার্জেন্টকে বলে আমার বন্ধু মারা যাওয়ার আগে আমাকে একবার কল করেছিল এবং আমাকে বলেছিল আমাকে অনেক মিস করছে, কিন্তু আমি ওই দিন ওর সাথে বেশি কথা বলতে পারিনি। আর তার পরের দিনও মারা গিয়েছে। আর তারপর কমান্ডার সার্জেন্টকে বলে যেহেতু আমি সুযোগ পেয়েছি এবার তো আমি আমার বন্ধুকে প্রাপ্য মর্যাদা দিয়ে ছাড়বো। আর তারপর মাইকেল করে কি জনের সাথে সেই স্থানে যেতে থাকে যেখানে তার বন্ধু মারা গিয়েছিল, কিন্তু রাস্তায় কিছু মিলিটারি সৈনিক ওদের গাড়ির উপর সিগারেট ছুড়ে মারে। মানে ওই সৈনিকদের আইডিয়া নেই ভেতরে কমান্ডার বসে রয়েছে। তবে ওই সিগারেট ছোড়ার কারণে কমান্ডারের ব্যালেন্স ছুড়ে যায় এবং গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খায়। আর তারপর তারা দুজনের বাইরে এসে দেখতে পায় গাড়ির তো গ্লাস ভেঙে গিয়েছে। তো এরপর কমান্ডার করে কি জনকে সেখান থেকে ওই জায়গাটা দেখাতে থাকে যেটা একটা ভুতুরে বাড়ির মতো কম ছিল না এবং এটা একবারে নর্থ কোরিয়ার বর্ডারে ছিল। তো কিছুক্ষণ পরে তারা সেখানে চলে আসে আর সেখানে আসার পরে তাদের সবার আগে দেখা হয় কমান্ডার হিও টাইসনের সাথে এবং তিনি এই বেজের বর্তমান ইনচার্জে রয়েছেন, কিন্তু পূর্বে আমাদের কমান্ডার মাইকেলের বন্ধু ছিলেন আর কি এখানে ইনচার্জে। তো যাই হোক এই কমান্ডার হিও টাইসন করে কি জন এবং মাইকেলকে স্বাগতম জানায় আর তারপর সেই কমান্ডার হিও টাইসন তাদের দুজনকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু মাইকেল এখানে বিশেষ কিছু বলে না। আর তারপর কমান্ডার করে কি তাদের একটা টেলিস্কোপের কাছে নিয়ে যায় এবং সেখান থেকে তাদের নর্থ কোরিয়ার একটা সেনাবাহিনী বেস ক্যাম্প দেখাতে থাকে। তো জন এটা দেখে অবাক হয়ে যায় যে এত কাছাকাছি নর্থ কোরিয়ার বেসমেন্ট। তো যাই হোক মাইকেল তখন বলে এই জায়গাটাকে মূলত জেল বলা হয়, এটা একটা ভয়ঙ্কর জায়গা, এখানে যারা কাজ করতে আসে তারাও মনে করে জেলের মতো থাকে এবং সবসময় একটা আতঙ্ক অবস্থায় থাকে কারণ পাশেই নর্থ কোরিয়ান সৈন্যরা রয়েছে। তো যাই হোক এরপর মাইকেল করে কি ওই বেজের যে কমান্ডার তাকে বলে সেই জায়গাটা দেখাতে
জায়গাতে যেখানে তার বন্ধু মারা গিয়েছিল। তো এরপর কমান্ডার করে কি টেলিস্কোপের ডাইরেকশনটাই বদলে দেয়, আর তারপর কাহিনী আবার অতীতে চলে যায়, যেখানে আমরা দেখি মিলিটারি প্র্যাকটিস চলছিল। আর তখন এক সৈনিক কমান্ডার জু সিয়ংকে ডাকে এবং তাকে বলে তার পা হয়তো একটা মাইনের উপর পড়ে গিয়েছে। তো কমান্ডার জুং সিয়ং আমাদের বর্তমান কমান্ডার মাইকেলের বন্ধু, সে করে কি বাকি সবাইকে আগে সরে যেতে বলে, আর তারপর জুনিয়র সৈনিক যার নাম হচ্ছে সিন হাবি ওকে ভরসা রাখতে বলে, আর তারপর ওই মাইনের নিজের পা রেখে সৈনিকের পা সরিয়ে দেয়। কিন্তু সিন হাবি ওই সময় অনেক ভয় পেয়েছিল। তো যাই হোক এরপর জুং সিয়ং নামে সেই কমান্ডার করে কি একটা কাটার দিয়ে মাইনের তার কেটে দেয় এবং এরপর ভয়ে ভয়ে মাইনের উপর থেকে নিজের পাটা সরিয়ে নেয়। তো ওখানে কোনো ব্লাস্ট হয় না, সবাই মনে করে সব ঠিকই রয়েছে। কিন্তু হঠাৎ করে সেই মাইনটা ব্লাস্ট হয়ে যায়, যে কারণে সার্জেন্ট জুং সিয়ং এর শরীর ছিটকে ফিটকে যায়। তো এরপর আমরা দেখতে পাই মাইকেল কমান্ডার সেই ছেলে সিন হাবিকে জিজ্ঞাসাবাদ করছে, যাকে বাঁচাতে গিয়ে সার্জেন্ট বা কমান্ডার জুং সিয়ং শহীদ হয়ে গিয়েছিল। তো যাই হোক এখানে জন আর কমান্ডার ছেলেটিকে জিজ্ঞাসা করে, কমান্ডার জুং সিয়ং যখন মারা গিয়েছিল তখন তো তুমি তার সবচেয়ে কাছে ছিলে, তুমি কি সেই ঘটনাটা আমাদের আবারও বলবে? কিন্তু ওই ছেলেটা তখন কমান্ডারকে না করে দেয়। কিন্তু তখন কমান্ডার মাইকেল অনেক রেগে যায় এবং ওই ছেলেটাকে বলে, সত্যি না জানা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আর অন্যদিকে ওরা দুজনে কমান্ডার জুং সিয়ং এর রিপোর্ট পড়ছিল এবং এখানে দেখতে পায় যে সিনে হাবি যাকে বাঁচাতে গিয়ে সে মরেছে তার তরফ থেকে কোনো বয়ানই নেই। তো যাই হোক এরপর কমান্ডার মাইকেল জনকে বলে, জুং সিয়ং মারা যাওয়ার এক সপ্তাহ আগে মেডেল পেয়েছিল তার ভালো কাজের জন্য, কিন্তু জুং সিয়ং মারা গেল এই কেসটা মিলিটারি এত দ্রুত বন্ধ করে দিল। তো এরপর কমান্ডার মাইকেল জনকে বলে, দেখো মিলিটারির এই বেসটা পুরো দেশের বেজের চেয়ে সম্পূর্ণ আলাদা, এখানে যা কিছুই হোক না কেন কোনো খবর বাইরে যায় না। আর তখন ওদের ঘরের মধ্যে কারেন্ট চলে যায় এবং এরপর এখানকার যে কমান্ডার সে করে কি মোমবাতি নিয়ে আসে, আর তারপর জন জিজ্ঞাসা করে কমান্ডারকে বাইরের কিসের আওয়াজ হচ্ছে, গুলির আওয়াজ কিসের? তো কমান্ডার তখন বলে, নর্থ কোরিয়ার সৈনিকরা ট্রেনিং করছে। আর তারপর তিনি আরেকটা গল্প বলেন, সেটা হচ্ছে যে নর্থ কোরিয়া থেকে ডাইরেক্ট দক্ষিণ কোরিয়াতে একটা সুড়ঙ্গ রয়েছে এবং যুদ্ধের সময় নর্থ কোরিয়ার লোকেরা এই সুড়ঙ্গ বানিয়েছিল এবং তারা এখনো মাঝে মাঝে সেই সুড়ঙ্গ দিয়ে আমাদের বেজে এসে আমাদের পাশে এসে আমাদের মানুষদের মেরে সৈনিকদের মেরে চলে যায়। তো এরপর থেকে আমরা এমন করা শুরু করি, আমরাও সেই সুড়ঙ্গ দিয়ে নর্থ কোরিয়া যেতাম এবং ওদের সৈনিকদের ধরে ড্রামে ভরে আগুন লাগিয়ে দিতাম। বাট এই কথা শুনে কমান্ডার মাইকেল রেগে যায় এবং ওই কমান্ডারকে বলে, এইসব বাচ্চাদের কাহিনী অন্য কাউকে বলবে, আমার পুরো নজর তোমার উপর রয়েছে। কিন্তু তখন এই বেজের যে কমান্ডার সে বলে মাইকেলকে, আপনি কিছুই করতে পারবেন না, একটা তথ্য বের করতে পারবেন না। বাট এই কথা শুনে কমান্ডার মাইকেল আরো রেগে যায়। কিন্তু তখন ওই কমান্ডার বলে, আপনারা আজকে এসেছেন আরাম করুন, আর কালকে আমার ছুটি, পরে কথা হবে। আর এরপর আমরা ক্রিসকে দেখতে পাই, ও ছুটি কাটাতে বাড়িতে এসেছে আর তখনও দেখতে পাই ওদের বাড়িতে কেউ নেই। আর এরপরও করে কি পোশাক পাল্টে টিভি দেখতে বসে এবং ও টিভি দেখতে দেখতে জনকে অনেক মিস করছিল, ওর পার্টনারকে। কিন্তু তখনই সার্জেন্ট পার্ক এদিকে জনকে কল করে এবং জনকে বলে, কমান্ডার জুং সিয়ং যে কমান্ডার আর কি তোমার ওই মাইনে মারা গিয়েছে, সে মারা যাওয়ার আগে দুইজন সৈনিককে সাসপেন্ড করেছিল, তার মধ্যে একজন সৈনিক হচ্ছে সিনে হাবি। তো সিনে হাবিকে যদি ও সাসপেন্ড করে থাকে তাহলে সিনে হাবিকে ও কিভাবে বাঁচাতে গিয়ে মরে। তো এই জন্য সার্জেন্ট পার্ক জনকে এই কেসটা আরো ভালো মতো স্টাডি করতে বলে। তো যাই হোক এই তথ্য জানার পরে ওরা দুজনে আবারও করে কি সিনে হাবিকে ইনভেস্টিগেট করে এবং বলে, আমার জানা মতে তোমার আর কমান্ডার জুং সিং এর সাথে কোনো বন্ধুই না। বাট এই কথা শুনে সিনে হাবি বলে, আপনাদের কি মনে হচ্ছে তাকে আমি মেরে ফেলেছি? বাট কমান্ডার মাইকেল তখন রেগে যায় এবং বলে, পুরো ঘটনা বল। বাট সিনে হাবি তখন বলে, দেখুন সবার মনে এত মজবুত হয় না যে একটা ঘটনা বারবার মনে করবে, আমার সামনে একটা লোক মারা গিয়েছিল আর আপনারা সেই ঘটনা আমাকে বারবার মনে করতে বলছেন, এটা তো নিয়মের একদম বাইরে। বাট তখন কমান্ডার মাইকেল বলে, এটা আমার কিছুই যায় আসে না এবং মাইকেল ওকে একটা ডকুমেন্ট দেখিয়ে বলে, সেই রাতে শুধুমাত্র তুই আর কমান্ডার জুং সিয়ং ওই মাইনে রেতে গিয়েছিল আর ওই রাতে কমান্ডার জুং সিং এর ডিউটি ছিল, সে তার ডিউটিতে ছিল, কিন্তু তুই সেখানে মাতব্বরি করে গিয়েছিলি আরো ছুটি চাওয়ার জন্য, আর তুই এর আগে অনেক ছুটি নিয়েছিলি আর এই কারণে আমার বন্ধু কমান্ডার তোকে ছুটি দিতে নিষেধ করে। কিন্তু তখন তুই তার সাথে বেয়াদবি করা শুরু করিস, তাকে ধমকানোর চেষ্টা করিস এবং তাকে ভয় দেখিয়ে দিস এবং তুই বলেছিলিস তুই কমান্ডারকে ভয় পাস না, তুই তাকে নিয়ে টিটকারিও করেছিস। আর ওই সময় আমার বন্ধু যখন তোকে থামাতে যাবে তখন তার পা মাইনের উপরে পড়ে এবং সে সেখানে ব্লাস্ট হয়ে মারা যায়। তো কমান্ডার মাইকেলের এই কথা শুনে, এই গল্প শুনে সিনে হাবি হাতে তালি দেয় এবং বলে, আরে বাহ কমান্ডার সাহেব, আপনি তো সবই জেনে গিয়েছেন। বাট তখন কমান্ডার মাইকেল বলে, তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিবি না, আমি প্রমাণ করে দিব যে তোরা এই বেসমেন্টের সময় মিলে ওকে মেরেছিস এবং লুকাচ্ছিস সত্য কথা। বাট তখন সিনে হাবি উল্টো কমান্ডার মাইকেলকে ধমকে দিতে থাকে যে আপনি যা করেন করেন। তো এই কারণে কমান্ডার আরো রেগে যায় এবং ওর কলার ধরে ফেলে। বাট জন তখন মাইকেলকে সামলায় এবং সিনে হাবি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি সার্জেন্ট পার্ককে কমান্ডার ওহমিন ওই চিপের লোক, সে ফোন করে নিয়ে গিয়েছে একটা খেলনার দোকানে। তো সে খেলনা কিনছিল আর তখন সেখানে গিয়ে সার্জেন্ট পার্ক কমান্ডার ওহমিনকে জিজ্ঞাসা করেন, আপনি এখানে আমাকে কেন ডেকেছেন? তো কমান্ডার ওহমিন তখন বলে, তোমাকে যে পেন ড্রাইভটা লেফটেন্যান্ট সিয়ন দিয়েছে সেটা আমাকে ফেরত দিয়ে দাও। বুঝতেই পারছো কোন পেন ড্রাইভের কথা বলছে। বাট এখানে সার্জেন্ট পার্ক এমন একটা ভাব দেখায় যেন মনে হয় সেই পেন ড্রাইভের ব্যাপারে কিছুই যায় না। তো যাই হোক তখন কমান্ডার ওহমিন তাকে বলে, ওই পেন ড্রাইভে মিলিটারির অনেক রহস্য লুকিয়ে রয়েছে আর তুমি এটা ভুলে যেও না, তুমি এখন একা নাও, তোমার একটা বৃদ্ধ মা রয়েছে, বউ বাচ্চা রয়েছে, তাদের ব্যাপারেও তোমার ভাবা উচিত। আর এই কথা বলে সে করে কি একটা খেলনার ব্যাগ সার্জেন্ট পার্ককে দেয়। আর কমান্ডার ওহমিন তাকে বলে, তুমি কি জানো তোমার বন্ধুদের সাথে এখন কি হতে চলেছে বা কি হতে পারে? এখানে অবশ্যই তোমার কমান্ডার মাইকেল আর আমাদের ওই জনের কথা বলছে আর কি, যে ওই বেসমেন্টে ওদের একটা ক্ষতি হতে পারে। আর এইদিকে আমরা
আমরা দেখি ওই বেসমেন্টের কমান্ডার হিতায়নকে, আর সে টেকনিক খাটিয়ে ক্রিসকে কল করে এবং বলে তোমার দ্রুত জনের কাছে যাওয়া উচিত, সে অমুক জায়গার বেসমেন্টে রয়েছে, মানে ডেকে সবগুলোকে এক জায়গায় নিচ্ছে। আর তারপর ক্রিস তার স্পোর্টস কার নিয়ে বেরিয়ে যায়। আর ওইদিকে আমরা দেখি ওই বেসমেন্টে কমান্ডার মাইকেল তার সাগরেদ জনকে বলছিল প্রত্যেক বেসমেন্টেই এমন না এমন কেউ থাকে যে তার সিনিয়র অফিসারের পেছনে সবসময় লেগে থাকে এবং তাকে খতম করার রাস্তা খোঁজে যাতে সে সব হ্যান্ডেল করতে পারে। তো আমার কাছে মনে হয় ওরা সবাই মিলে আমার বন্ধুকে মেরেছে। বাট তখন জন কমান্ডারকে বলে স্যার আপনি মনে হয় এটা নিয়ে একটু বেশি ভাবছেন। বাট কমান্ডারের তো মাথা চেতে গিয়েছে, সে কারো কথা নিতেই চায় না। তো এরপর তিনি জনকে বলেন প্রথমে ওরা আমার বন্ধুকে মেরেছে আর তারপর ওরা সবাই মিলে আমার বন্ধুর মামলাটা চাপা দিয়ে দিয়েছে, কিন্তু জন এখন আর মাইকেলের কথা গুরুত্ব দেয় না। বাট তখন মাইকেল নিজেই প্রমাণ খুঁজতে বেরিয়ে পড়ে। সে করে কি সিনে হাবিকে ধরে একটা ঘরে বন্দি করে দেয় এবং জনকে আটকানোর চেষ্টা করে কিন্তু থামে না, সে দরজা বন্ধ করে দেয়। আর তারপর সিনে হাবি কমান্ডারকে বলে এই সবকিছু তো নিয়মের বাইরে, আপনি এগুলো কি করছেন। বাট তখন কমান্ডার ওকে মারতে শুরু করে এবং ওর মুখ চেপে ধরে বলে জুং সিয়ং আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, তোরা সবাই মিলে ওকে মেরে ফেলেছিস। আর ওইদিকে তখন আমরা দেখতে পাই বাইরে থেকে জন দরজা খোলার চেষ্টা করছে আর ভেতরে মাইকেল সিন হাবিকে অনেক মারছে। তো যাই হোক সে সিন হাবিকে মারার বলে আমি ততক্ষণ পর্যন্ত তোকে মারতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তুই সত্য বলবি। তো এরপর সিন হাবি কমান্ডারকে বলে আসলে এটা এমন সত্য যেটা আপনি কখনো শুনতেই চাইবেন না। বাট তখন মাইকেল ওকে আরো মারে আর এরপর সিন হাবি ওকে বলা শুরু করে নর্থ কোরিয়ার লোকেরা একটা সুড়ঙ্গ বানিয়েছিল আর সেরা তোরা আমাদের বেসমেন্টের ভেতরে চলে আসে আর আমাদের সকল সৈনিকদের মারতে থাকে, চারিদিকে খালি লাশ আর লাশ। বাট তখন কমান্ডার মাইকেল ওকে থামিয়ে দেয় এবং বলে তুই এই পোলাপাইনা কাহিনী আমাকে শোনাবে না। বাট তখন সিন হাবি বলে চুপ করুন আপনি, আমার কথা শুনুন। আর এরপর ওর নিজের জ্বলে যাওয়া হাতের ঘা দেখায় আর তখন কমান্ডার করে কি একটা মোমবাতি নিয়ে ওর কাছে যায়, যা দেখে সিনে হাবি ভয় পেয়ে যায়, আগুন দূরে ফেলে দেয় আর ওই মোমবাতির আগুন থেকে ঘরে আগুন লেগে যায়। আর এই আগুন দেখে সিনে হাবি অজ্ঞান হয়ে যায়। আর ততক্ষণ এখানে আমাদের জনের সাথী সার্জেন্ট ক্রিস চলে এসেছে আর ও করে কি আগুন নেভায়। আর তারপর কমান্ডার মাইকেলকে বলে আপনি এটা কেমন করলেন স্যার। আর তখনই জন দেখতে পায় যে এই পুরোটা একটা ফাঁদ ছিল এবং উপরে ক্যামেরা রয়েছে। আর তারপরের দৃশ্যে আমরা মিলিটারি চিফকে দেখতে পাই আর সে একটা চার্জে ছিল আর তখন তার কাছে সেই কমান্ডার হোমিন আসে। তো চিফ তার প্রশংসা করে যে ফাইনালি ফাঁসাতে পেরেছিস, মানে মাইকেলদের ফাঁসাতে পেরেছে, মাইকেল জনদের। আর অন্যদিকে সার্জেন্ট পার্ক তখন মাইকেলকে বলেন যে আমি এই বেসমেন্টের সকল সত্যটা জানতে পেরেছি, যে সত্যটা তুমি জানতে পছন্দ করবে না। তো এরপর সে বলা শুরু করে আসল ঘটনা কি ঘটেছিল এবং এটা শুনে তোমার নিজেরও বিশ্বাস হবে না, মানে তোমার কাছে মনে হবে যে যার শক্তি বেশি সে দুর্বলকে সবসময় মনে করে অত্যাচার করে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি কমান্ডার জুং সিয়ং এর স্ত্রী তাকে চিট করছিল, সে আর্মিতে চাকরি করতো, তার স্ত্রী মনে করে আরেকজনের সাথে নষ্টি ফুষ্টি করতো। তো এই বিষয়টা নিয়ে সে অনেক রেগেছিল এবং তার রাগ খাটাতো সে জুনিয়রদের উপর, আই মিন বিড়ালের রাগ বেড়ার সাথে। তো ওই রাতে তার এত মানসিক অবস্থা খারাপ ছিল যে সে মাইকেলকে কল করেন, মানে আমাদের কমান্ডার মাইকেলকে, কিন্তু আমাদের কমান্ডার মাইকেল সে রাতে ওর সাথে বেশি কথা বলেনি। তো এই কারণে আরো বেশি ডিপ্রেসড হয়ে যায় এবং রেগে যায় এবং তারপর যায় হচ্ছে ল্যান্ডমাইন এরিয়াতে সুইসাইড করার জন্য। বাট তখনই সিন হাবির আবার ডিউটি ছিল, সে কাঁটাতারের বেড়াগুলো ঠিক করছিল। বাট তখন সার্জেন্ট করে কি হঠাৎ করে ওকে মারতে শুরু করে, ওর উপর রাগ দেখাতে শুরু করে এবং তারপর মারার পরে বলে আরে এটা তো একটা মজা ছিল, আর এ কথা বলে চলে যেতে থাকে। বাট একটু পরে আবার ঘুরে আসে ওকে মারার জন্য আর তখনই তার পা মাইনে আটকে যায় এবং সেখানেই সে মারা যায়। তো এখানে মূলত মাইকেলের বন্ধু ওই কমান্ডার জুং সিয়ং সে নিজে একটা বুলি ছিল, সে নিজের কারণে সে নিজে মারা গিয়েছে। আর এই কারণে মিলিটারিরা এই বিষয়টা ধামাল চাপা দিয়ে দিতে চেয়েছে যাতে এই বেসের ঘটনা বাইরে না যায় এবং ওই কমান্ডার জুং সিয়ং এর দুর্নাম না হয়, তা না হলে মিলিটারির উপর মানুষের আস্থা কমে যাবে। এবং এরকম অনেক ঘটনা এই কারণে মিলিটারি করে কি নিজেদের মধ্যে গোপন রেখে দেয়। কিন্তু ওই ঘটনার পরে সিনে হাবির উপর অনেক খারাপ প্রভাব পড়েছে, ওর নিজে তো নির্যাতিত ছিলই, তার উপর মনে করার মাথায় একটা চাপ পড়েছে, ওর সামনে মানুষ মারা গিয়েছে। তো এরপর থেকে ওর ক্যারেক্টারও চেঞ্জ হয়ে যায় এবং ওর নিজেও মনে করে যে ওই কমান্ডার জুং সিয়ং মানে যে ওকে অত্যাচার করতো তার মতো ব্যবহার করতে শুরু করে। তো এইসব কথা শুনে আমাদের কমান্ডার মাইকেল তো ভয় পেয়ে যায় আর ওই মুহূর্তেই ওকে চিফ কল করে এবং তিনি মাইকেলকে বলেন আচ্ছা তুমি তো এই কেসের পুরো সত্যটা জেনেছো, তাও এখন কি করব? তুমি কি এই সত্য কথা রিপোর্ট করবে মানবাধিকারে? আর যদি সত্য কথা রিপোর্ট করো তাহলে তো পুরো দেশে মিডিয়া হবে, তোমার বন্ধুর ফ্যামিলির মান সম্মান যাবে, তোমার বন্ধুর পরিবারের পেনশন বন্ধ করে দেওয়া হবে। তো এখন কি করবে বলো, কেন আমরা ধামাচাপা দেই এগুলো এখন বলো। তো এইটা শুনে কমান্ডার মাইকেল কান্না করতে থাকে আর তখন চিফ মাইকেলকে বলে সার্জেন্ট পার্কের সাথে কথা বলিয়ে দাও। তো এরপর ওহমিন করে কি সার্জেন্ট পার্ককে বলে দেখো এই সবকিছু তোমাকে কন্ট্রোল করতে হবে, পুরো বিষয়টা তুমি সুন্দর মতো হ্যান্ডেল করবে, আর যদি তুমি আমাদের কথা না শুনো তোমার চাকরিও চলে যাবে। আর তারপর কমান্ডার ওহমিন সার্জেন্টকে সেই খেলনার বক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওই খেলনার ব্যাগটা কি খুলে চেক করেছিলে, আর ওই ব্যাগটা তো সার্জেন্ট নিজের গাড়িতে রেখেছে। তো এরপর সার্জেন্ট পার্ক করে কি দৌড়ে গাড়ির কাছে যায় এবং বক্সটা খুলে এবং দেখতে পায় ওখানে অনেক টাকা রয়েছে। আর তারপর কমান্ডার ওহমিন ওর কাছে সেই ভিডিওটা পাঠায় এবং বলে তুমি যদি পেন ড্রাইভটা না দাও তাহলে তোমার চাকরিও যাবে এবং তুমি ঘুষ দেওয়ার অপরাধে তুমিও শেষ, তোমার বন্ধু মাইকেলও শেষ, কারণ তোমার বন্ধু মাইকেল নিজে অত্যাচার করেছে সৈন্যদের উপরে। এগুলোর সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে। তো এরপরের দৃশ্যে আমরা জন আর ক্রিসকে দেখি, ওরা দুজনেই বেজের সামনে ছিল আর ওখানে ওরা গাড়িটাও রেখেছিল। আর তারপর টিভিতে খবর দেখানো হয় আর এই খবরে আসে হচ্ছে সেই মহিলা লেফটেন্যান্ট সিওন, আই মিন মাইকেলের ওয়াইফ আর কি, এবং সে টিভি চ্যানেলে সে ঘোষণা দেয় মিলিটারির ভেতরে অনেক দুর্নীতি হচ্ছে, অনেক জুলুম হচ্ছে এবং এখানে ওই মহিলা লেফটেন্যান্ট, আই মিন সে তো এখন আর লেফটেন্যান্ট নেই, তাকে বহিষ্কার করা হয়েছে। সে সরকারের কাছে প্রশ্ন করে মিলিটারির এই কালো সত্য জনগণের সামনে আনতেই হবে এবং মিলিটারির ভেতরে জুলুম বন্ধ
করার জন্য যা করার প্রয়োজন আমি করব। আর এরপর আমরা দেখতে পাই সার্জেন্টকে, যে ক্রিসের কাছে আসে এবং তিনি তাকে প্রশ্ন করেন, তোমার সাথী জনকে তুমি দেখেছো? ক্রিস তখন বলে, না তো, আমার সাথী জনকে তো আমি দেখিনি, মানে আমাদের মেন নায়ক জন। তো এইরকম একটা সাসপেন্সের সাথে চতুর্থ এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের অনেকের কাছে হয়তো এই সিরিজটা ভালো নাও লাগতে পারে, কারণ বুঝতেই পারছে এক্সপ্লেন করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ক্যারেক্টার চিনাতে গিয়ে, নাম উচ্চারণ করতে গিয়ে, তো তোমাদের অনেক বুঝতে কষ্ট হচ্ছে। আর তাছাড়া এই সিরিজটা মূলত প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য, মানে এটা আসলে সত্য ঘটনার উপর নির্মিত। এটা কোনো মনে করো যে ফান রোমান্টিক বা মজার কোনো সিরিজ না, এটা মূলত বানানোই হয়েছে মনে করো যে দক্ষিণ কোরিয়ার যে সিরিয়াস ব্যাপারটা রয়েছে, মানে আর্মির ভেতরেও বুলিং হয় বা কি কি কালোবাজারি কিটি হয় ওইসব ব্যাপার। সো গাইস, মাত্র আমরা 4 নম্বর আর 6 নম্বর এপিসোড দেখলাম। আমরা চেয়েছিলাম যে সিজন 3 কে 3টা ভিডিওতে কমপ্লিট করতে, বাট আনফরচুনেটলি যেহেতু এটার ফার্স্ট সিজনটা আমরা অনেক আগে দেখেছি, তো এই কারণে আমরা সব ভুলে গিয়েছি। তো এই জন্য দ্রুত এক ভিডিওতে আমরা 3, 4, 5, 6 মানে 4টে এপিসোড কমপ্লিট করে দিচ্ছি। তো যাই হোক, চতুর্থ পর্বে লাস্টে আমরা দেখেছিলাম একটা মেয়েকে, যে ওই মেয়েটা টিভি চ্যানেলে এসে বলে যে সে এখন থেকে আর্মিদের গোপন সত্যগুলো প্রকাশ করে দেবে। আর আমি বলেছিলাম সেটা হয়তো লেফটেন্যান্ট ছিল আর কি, ওই মহিলা লেফটেন্যান্ট, কিন্তু ওটা ভুল ছিল। ওটা মূলত আমাদের যে নায়ক জন তার বান্ধবী ছিল আর কি, সেই বান্ধবীটা। তো যাই হোক, এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই সিও ইউনকে, যে পার্কের সাথে কথা বলছে এবং সে বলে যে আমি খুব তাড়াতাড়ি এই পেন ড্রাইভটা আনলক করে ফেলবো। আর এরপর আমরা কিমরোকে দেখতে পাই, আর সে সিওএন এর সামনে বসেছিল। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ভুলটা আমার এমনিতেই হয়নি, এদের দুজনের নামই সেম, জনের বান্ধবীর নামও সেম এবং এই লেফটেন্যান্টের নামও সেম, সিওন আর কি। তো এখানে আমরা জানতে পারি লেফটেন্যান্ট সিওএন কে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য সে বর্তমানে উকিল হয়ে কিমরোর মতো আরো যারা নিরপরাধ সৈনিক রয়েছে তাদেরকে ন্যায় দিবেন, যাদের উপর মিলিটারিরা অত্যাচার করতে, এর সাথে ভবিষ্যতে যাতে এগুলো না হয়। আর তখন আমরা দেখি কিমরো সিওএন কে বলে, আমি ইচ্ছে করে তাদেরকে মেরেছিলাম, তো আমার ফাঁসি হোক, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই পুরো দুনিয়ার মানুষ এই সত্যটা জানুক যে ভেতরে কি হয়। আর পরের দৃশ্যে আমরা দেখি জন সেই পেন ড্রাইভটিকে আনলক করতে একটা দোকানে নিয়ে গিয়েছে। আর লোকটি তখন জনকে বলে, আমি তো এটা আনলক করেছি, কিন্তু এই পেন ড্রাইভ থেকে কোনো কিছু কপিও করা যায় না কিংবা কাউকে কোনো কিছু সেন্ডও করা যায় না, মানে এটা অনেক অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে। আর তারপর জন তাকে বলে, ঠিক আছে, আমি ড্রাইভটার ভেতরে কি আছে একবার দেখতে চাই। তো এরপর সে যখন ড্রাইভ দেখে সে তো পুরো অবাক হয়ে যায়, কারণ এখানে মিলিটারিদের সকল অন্যায়ের প্রমাণ রয়েছে। আর এই সাথে এই ড্রাইভের সকল সৈনিকের আসল পরিচয় রয়েছে, যেগুলো মিলিটারিরা সাধারণ লোকেদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তো এখানে জন এটাও জানতে পারে যে কিমরুর সাথে যে অত্যাচার হতো এটা মিলিটারি জানতো। এর সাথে সে যখন সিনিয়রদের গুলি করেছিল তার মধ্যে একটা গুলি একটা সিনিয়রের পায়ে লেগেছিল, কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার জন্য যখন হেলিকপ্টারের প্রয়োজন পড়ে তখন মিলিটারির ওপরের পদের লোকেরা সেই হেলিকপ্টারের সাহায্য টাইম মতো দেয়নি, মানে 2 ঘন্টা পরে হেলিকপ্টার পাঠিয়েছে। আর এই কারণে ওই সৈনিকটা মারা গিয়েছে। তো এখানে এর মানে হচ্ছে মিলিটারিদেরও দোষ আছে। আর অন্যদিকে আমরা কিছু সিপাহীদের দেখতে পাই, আর তারা সেখানে রিপোর্টারদের বলছে কিমরু কিভাবে তার সাথীদেরকে খুন করেছিল, মানে পুরো বিষয়টা আর কি সিমুলেশন করে দেখাচ্ছে। আর এখানে সকল মৃত সৈনিকদের বাবা মাও ছিল, আর এটা দেখে তারা কান্না করছিল। আর তখন সেখানে প্রেস কনফারেন্সে চিফ করেকি সকল সাংবাদিকদের বলে যে কিমরু যখন গুলি করছিল তখন 4টা অফিসারই সেখানে মারা গিয়েছে, কিন্তু একটা অফিসারের পায়ে গুলি লেগেছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে ওখানে মারা যায়। কিন্তু তখন সিওন চিফকে প্রশ্ন করে, আপনারা যখন এই খবর জানতে পারলেন তখন এই বিষয়ে পদক্ষেপ কেন নেওয়া হলো না? তো চিফ তখন জানায়, আমাদের বেসটা হসপিটাল থেকে অনেক দূরে ছিল, আর যতক্ষণে আমাদের রেস্কিউ টিম সেখানে চলে যায় তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বাট তখন হিউম্যান রাইটস এর পক্ষ থেকে সিনিয়ন, মানে আমাদের জনের সে গিয়া বান্ধবী, সে চিফকে প্রশ্ন করে, যে তথ্য আমরা পেয়েছি সেই মতে গুলি লাগার পরেই তো মিলিটারি রেস্কিউ টিমের জন্য সিগন্যাল পাঠিয়ে দিয়েছিল, কিন্তু রেস্কিউ টিম কিভাবে 2 ঘন্টা পরে সেখানে পৌঁছায়? কোরিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তো রেস্কিউ টিম যেতে 2 ঘন্টার সময় লাগার কথা নয়। কিন্তু এই কথার উত্তর চিফ দিতে পারে না এবং উল্টো ইন্টারভিউ শেষ করে দেন। আর তারপর সিএন অন করে কি, ওই সাংবাদিক সিওএন এর কাছে যায়, আমাদের জনের বান্ধবীর কাছে, এবং সে তার নিজের কার্ড দেখিয়ে বলে, আমি এই কেসে তোমাকে সাহায্য করতে পারি। আর আমি তোমাকে এটাও বলছি, মিলিটারিদের সাথে সরাসরি পাঙ্গা নেওয়া ঠিক হবে না, কারণ তাদের হাত অনেক লম্বা। কিন্তু এখানে সাংবাদিক তেমন কোনো গুরুত্ব দেয় না। তো এরপর লেফটেন্যান্ট সেখান থেকে চলে যায়। আর তারপর জন করে কি, তার সাংবাদিক বান্ধবীর কাছে কল দেয় এবং বলে লাস্টে যে মারা গিয়েছে তার মৃত্যু কিন্তু নর্মাল ঘটনা হয়নি, বরং মিলিটারির অবহেলাতে তার মৃত্যু হয়েছে। তো তখন সাংবাদিক বলে, তুমি কে আর তুমি এগুলো কিভাবে জানো? তো জন তখন বলে, তুমি কালকে মেমোরিয়াল পার্কে এসো, মানে নিজের পরিচয় দেয় না। আর অন্যদিকে আমরা দেখি সার্জেন্ট পার্ক, তার সাথে যে একটা কমান্ডার রয়েছে জিউং, তাকে জনের পরিবারের সাথে কথা বলতে বলে, বাট জিউং তাকে বলে জন তার পরিবারের সকল নাম্বার নকল দিয়ে রেখেছিল। আর তখন সার্জেন্ট বলে, আচ্ছা ঠিক আছে, সবচেয়ে ভালো হয় জন যদি ভালো মতো খালি বেজে ফিরে আসে, ওর যাতে কিছু না হয়। আর তারপর তিনি ক্রিসকেও কোনো ভুল না করতে বলেন, বাট ক্রিস তখন সার্জেন্টকে বলে, যদি কেউ জনকে ফিরিয়ে আনতে পারে সেটা শুধুমাত্র আমি। আর তার কথায় জিউং সায় দেয়। আর পরের দৃশ্যে আমরা জনের বাড়িতে তার বোনকে দেখি, আর তার কাছে মিলিটারি থেকে একের পর এক কল আসছিল, আর তারা তার কাছে বারবার জনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তো ওই সময় জনের মা ঘরে রান্না করছিল। আর তখন আমরা দেখি যে জনের বোন তার ভাইকে, মানে জনকে বলছিল যে একটা পলাতক, বাট ওর মা ওকে চুপ করিয়ে দেয়। আর তখন ওদের বাড়িতে ঘন্টা বেজে ওঠে। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সার্জেন্ট পার্ক আর ক্রিস এসে সেই বাড়িতে এবং জনের মাকে প্রশ্ন করতে থাকে। আর তারা জনের মাকে বলে, জন কোনো খারাপ কাজ করেনি, ও একটা ভালো কাজে গিয়েছে, কিন্তু ও এভাবে মিলিটারি থেকে পালালে ওর জীবনের ঝুঁকি থেকে যাবে, তো এই জন্য আমরা চাই ও দ্রুত ফিরে আসুক। আর তখন ওদের মা বলে, হ্যাঁ জন তো আমার কাছে একবার এসেছিল, আর ও আপনাদের দুজনের জন্য একটা
একটা চিঠি দিয়ে গিয়েছে। তো এরপর তারা দুজন সেই চিঠিটা দেখে, যেখানে লেখা ছিল জনের কাজ শেষ হলে জন ফিরে আসবে। আর এরপর আমরা জনের বাবাকে দেখি যে নেশায় মগ্ন মদ খাচ্ছে এবং এই পুরো কথা শুনছে। আর তারপর আমরা দেখি জনের বাবা কমান্ডার ওহমিনের কাছে যায়। আর কমান্ডার ওহমিন তাকে আগে থেকে হায়ার করে রেখেছিল, জন যখন আসবে খবর দেবে। তো কমান্ডার ওহমিন তাকে কিছু টাকা দেয়। আর তারপর জনের বাবা সকল কথা খুলে বলে যে সার্জেন্ট পার্ক আর ক্রিস জানে হয়তো যে জন কোথায় রয়েছে, আর আজকে তারা আমার বাড়িতে এসেছিল। আর এইসব কথা কমান্ডার আবার চিফকে বলে দেয়। তো যাই হোক, এরপর চিফ কমান্ডারকে বলে জন সেই ড্রাইভকে কোনোভাবেই কপি করতে পারবে না এবং সেখানে থাকা কোনো ফাইলও কাউকে পাঠাতে পারবে না। তো এই জন্য আমরা যদি খালি জনকে খুঁজে বের করতে পারি, আমরা ড্রাইভটাও পেয়ে যাবো, আমাদের গোপন তথ্য বাইরে যাবে না। আর এইদিকে আমরা দেখি ক্রিসকে দায়িত্ব দেওয়া হয় জনকে ট্র্যাক করার জন্য, কিন্তু ক্রিস তখন বলে জন তো আমাদের মধ্যে একজন, আর সে জানে এসব জিনিস থেকে সে নিজেকে কিভাবে রক্ষা করবে, কারণ ওই তো আসলে পলাতক সৈন্যদের খুঁজতে যায়, তো ও জানে কিভাবে নিজেকে রক্ষা করবে। আর এরপর ক্রিস ভাবে আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে সর্বপ্রথম আমি জনকে কল করতাম, তার মানে ও আমাকে কল করতে পারে। আর তখনই ঠিক তাই হয়, জন ক্রিসকে কল করে। আমি জানি সার্জেন্ট পার্ক আপনার সাথে রয়েছে। বাট তখন সার্জেন্ট পার্ক জনকে বলে তুমি এইসব এখনই বন্ধ করো এবং এখনই বেজে ফেরত আসো। বাট জন তখন বলে স্যার আপনি যদি ওই ড্রাইভটা দেখতেন ওখানে কি তথ্য রয়েছে তাহলে আপনি আমাকে সাহায্য করতেন। বাট তখনই সার্জেন্ট ক্রিসকে বলে জনের কল ট্রেস করার জন্য, কোথায় রয়েছে এটা বের করার জন্য। আর তখন সার্জেন্ট পার্ক জনকে বলে আমি জানি মিলিটারিদের হাত মানুষের রক্ত রঙিন, কিন্তু এরপরও এগুলো তোমার দায়িত্ব না, তুমি এত বড় দায়িত্ব নেওয়ার জন্য জব নাও নেই, তোমার দায়িত্ব ফ্যামিলি দেখা। আর তারপর ক্রিস জনকে বলে তুমি যতই পালিয়ে বেড়াও না কেন আমি তো তোমাকে ধরবই। এরপর জন ফোনটা কেটে দেয় আর আমরা দেখতে পাই জনের নাক দিয়ে রক্ত পড়ছে। আর অন্যদিকে আমরা দেখি সার্জেন্ট ক্রিসকে জনের লোকেশন জিজ্ঞাসা করে, আর ক্রিস তখন সেটা চেক করে জানতে পারে যে জন গুয়াং মেরুন নামের একটা ট্রেন স্টেশনের কাছে রয়েছে এবং সেখান থেকে একটা সাইবার ক্যাফে থেকে কল করেছিল। তো এরপর সার্জেন্ট পার্ক করে কি হেগি ইয়ং মানে আরেকজন যে কমান্ডার রয়েছে তাকে বলে তুমি ওই এরিয়ার লোকাল পুলিশের সাথে দ্রুত যোগাযোগ করো এবং তাদের সকল তথ্য দাও। কিন্তু তখন হেগি ইয়ং এর কাছে সেই কমান্ডার কল করে এবং তিনি তাকে অফিসে ডেকে নেন এবং জনের লোকেশন নিয়ে নেন, মানে কমান্ডার ওহমিন। আর তারপর কমান্ডার ওহমিন করে কি তার সকল প্রাইভেট সৈনিকদের বলে আমাদের ডিপির একজন সোলজার আর্মির সবচেয়ে গোপনীয় একটা ড্রাইভ নিয়ে পালিয়েছে, আর আমরা জানতে পেরেছি সে বর্তমানে গুয়াং মেরুন সাবওয়েতে বা ট্রেন স্টেশনে রয়েছে, তোমাদের ওকে ধরতে হবে এবং সেই ড্রাইভটা উদ্ধার করতে হবে। আর এইদিকে আমরা দেখি জন করে কি সিন হায়া ইউনের কাছে মানে সাংবাদিকের কাছে কল করে এবং সাংবাদিককে সবার নজর এড়িয়ে ট্রেন স্টেশন পর্যন্ত যেতে বলে, যেটা একটা লাস্ট স্টেশন। আর তারপর জন করে কি সেই ফোনটিকে ডাস্টবিনে ফেলে দেয় আর নিজে ট্রেনে বসে পড়ে, কিন্তু তখন ওর পিছু করে দুইজন প্রাইভেট সৈনিক এবং সামনে এসে বসে আর তারা তাদের কমান্ডারকে কল করে লোকেশন জানিয়ে দেয়। তো কমান্ডার ওহমিন তখন সকল সৈনিককে জনের পেছনে লাগিয়ে দেয় এবং বলে তোমরা আগে অ্যাকশন নিও না, আমার বাকি সৈনিক আসছে। আর এইদিকে আমরা দেখি ক্রিস আর সার্জেন্ট পার্কে, আর তারা ট্রাফিক জ্যামে আটকে পড়ে রয়েছে এবং রাগে গালিগালাজ করছে যে ভাগ্যটাই খারাপ। আর অন্যদিকে ট্রেনে বসে জন পুরনো সকল কথা মনে করছিল, এটা সিজন 1 এর একটা কথা, যখন যখন ওই যে সাংবাদিক মেয়ে সাংবাদিক ওর বন্ধু তো মারা গিয়েছিল শুধুমাত্র এই কারণেই, জন ওদের ধরতে গিয়েছিল, ও করেছিল কি সুইসাইড করেছিল বা এই ধরনের কোনো একটা কিছু, তো সেটা মনে করছিল আর ওর উপর অনেক অত্যাচার হতো। তো যাই হোক, এদিকে আবার যে দুইটা সৈনিক বসে রয়েছে প্রাইভেট সৈনিক, ওরা একজন আরেকজনকে বলছিল আমরা এক কাজ করি, বাকি সবাই আসার আগে আমরা দুজন ওকে ধরে ফেলি, পুরস্কার আমরা অর্ধেক অর্ধেক করে নেব, বাট ওর সাথে এমনটা করতে নিষেধ করে। আর তারপর এই সৈনিক যখন ট্রেনের বাথরুমে যায় তখন কেউ তার দরজা নক করে আর সে রেগে যখনই দরজা খোলে তখনই সে দেখতে পায় তার সাথী আহত এবং জন তার উপরও আক্রমণ করে এবং তাকেও খারাপভাবে মারতে থাকে। আর এই লড়াইয়ে জনেরও অনেক আঘাত লাগে, কিন্তু শেষ পর্যন্ত জন ওদের দুজনকে মেরে অজ্ঞান করে ফেলে। আর এরপর ট্রেন যখন পরবর্তী স্টেশনে আসে তখন সেখানে আমরা দেখতে পাই সৈনিকের পুরো একটা ব্যাটালিয়ন ওদের জন্য অপেক্ষা করছিল। আর তারপর কমান্ডার ওহমিন ওদের সবাইকে জনকে ধরতে পাঠিয়ে দেয় আর সে নিজেও ট্রেনের ভেতরে চলে যায়। আর ট্রেনের ভেতরে আমরা দেখতে পাই সকল সৈনিকরা এক এক করে জনকে খুঁজছিল। আর কমান্ডার যখন ভেতরে ঢুকে সে দেখতে পায় তার দুজন সৈনিককে মেরে বাথরুমে আটকে রেখেছে জন। আর তখন ওই সৈনিক দুটো করে কি কমান্ডারের কাছে ক্ষমা চায়, বাট কমান্ডার উল্টো ওদেরকে টিটকারি করে সেখান থেকে চলে যায়। আর তারপর সে দেখতে পায় জন অন্য আরেকটা ট্রেনে উঠছে। তো কমান্ডার তখন তার সকল সৈনিককে অন্য ট্রেনে উঠতে বলে আর এরপর সকল সৈনিকরা অন্য ট্রেনে উঠে পড়ে। আর অন্য ট্রেনে ওঠার পরে জনকে তারা সারেন্ডার করতে বলে, কিন্তু জন এবার অ্যাকশন মোডে এসে যায় এবং একাই সবার সাথে ফাইট করতে থাকে এবং এখানে আমরা একটা চমৎকার ফাইট দেখতে পাই। কিন্তু ট্রেনের সৈনিকের সংখ্যা বাড়তেই থাকে, কিন্তু সে হার মানে না। কিন্তু তখন একটা বড় বডি বিল্ডার সৈনিক তার উপর আক্রমণ করে এবং সে জনকে অনেক খারাপ ভাবে মারে এবং সে জনকে প্রায় অ্যারেস্ট করেই ফেলেছিল, কিন্তু তখনই জন করে কি নিজের সাহস নিয়ে তাকে আবার আঘাত করে এবং তাকে নিচে ফেলে দেয়। কিন্তু এই লড়াইয়ে জন অনেক আহত হয়ে পড়ে। আর তারপর যখন সেখানে কমান্ডার ওহমিন চলে আসে সে তো পুরো অবাক হয়ে যায় যে জন একা এতগুলো অফিসারকে মেরেছে। আর তারপর সে যখন জনকে মারতে গিয়ে আসে তখন সেখানে ক্রিস চলে আসে এবং ওই কমান্ডার ওহমিনকে আটকায় আর এর ফলে জন সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। এরপর যখন কমান্ডার ওহমিন ক্রিসকে মারতে যাবে তখন সেখানে সার্জেন্ট চলে আসে, সার্জেন্ট পার্ক, এবং তিনি কমান্ডার ওহমিনকে থামতে বলেন। কিন্তু এতে রেগে গিয়ে কমান্ডার ওহমিন করে কি সার্জেন্ট পার্কে থাপ্পড় মারে এবং তাকে একটা ফেরারি আসামিকে বা ফেরারি সৈন্যকে পালিয়ে যাওয়ার সাহায্য করার অপরাধে অ্যারেস্ট করতে বলে। তো যাই হোক, এরপর কমান্ডার সেখান থেকে চলে যায়। আর এই দিকে আমরা দেখি জন সে স্টেশনে নেমে যায়, কিন্তু তখনই তার একটা পুরনো বন্ধু তাকে ডাকে। আর এই বন্ধু ছিল হচ্ছে ফার্স্ট পার্টে জনের সাথী, তার নাম হচ্ছে পার্ক শু। কিন্তু যেহেতু আমরা ফার্স্ট পার্ট অনেক আগে দেখেছিলাম কারোই কিছু মনে নেই, আমারও নিজেরও মনে নেই, আর এই জন্য এই ভিডিওটা এত বড়
করে একবারে আমরা ছেড়ে দিচ্ছি। বুঝতেই পারছো র্যান্ডমে আমরা এত বড় ভিডিও দেই না সাধারণত। তো যাই হোক এখানে জন কারিকে পার্কের কাছে গিয়ে মারতে শুরু করে, কিন্তু পার্কও তো মনে করে যে পুরো ব্যাটল মোডে ছিল। আর তাছাড়া জন তো অনেকক্ষণ ধরে মারামারি করেছে। পার্ক করে কি একটা মার দিয়ে জনকে 12টা বাজিয়ে দেয় আর সে জনের কাছ থেকে ড্রাইভটা নিয়ে নেয়। আর অন্যদিকে সাংবাদিক তো ওই জায়গা মতো স্টেশনে এসে জনের জন্য অপেক্ষা করছিল, জন যেখানে আসতে বলেছে, কিন্তু জন তো সেখানে আসবে না, আসবে কিভাবে? তো সাংবাদিক জনকে কল করে, কিন্তু ফোন তো ঢুকেই না, কারণ ফোন তো ফেলে দিয়ে এসেছে। আর তখন সে তার বন্ধুর ছবির কাছে একটা প্যাকেট দেখতে পায়, আর ওই প্যাকেটে একটা পেন ড্রাইভ ছিল যেখানে একটা নোট ছিল। বাট এই নোটে কি লেখা ছিল এটা আমরা শেষ পর্বে জানতে পারবো। আর এখানেই পঞ্চম এপিসোড শেষ হয়ে যায়। তো এরপর ষষ্ঠ এপিসোডের শুরুতে আমরা পার্ক শুকে দেখি যে জনকে বন্দী করে রেখেছে, আর তারপর সে জনকে মনে করায় যে তার কারণেই তাকে মিলিটারি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং চারদিকে খালি মজার পাত্র হয়েছিল এবং ওর কারণে ওর পুরো পরিবারের বদনাম হয়েছে। আর আজকেও সুযোগ পেয়েছে প্রতিশোধ নেবার। কিন্তু জন তখন বলে তুমি আগেও যেমন ছিলে এখনো সেরকমই রয়েছো। বাট তখন কমান্ডার হোমিন ওদের দুজনকে চুপ থাকতে বলে, আর তিনি সেই পেন ড্রাইভটা ঠিক করার চেষ্টা করেন। আর তারপর তিনি পার্ককে বকাও দেন যে পেন ড্রাইভ ভাঙার আগে তোমার একবার ভাবা উচিত ছিল, তুমি ওকে ধরেছো ঠিক আছে, তুমি পেন ড্রাইভ ভাঙবে কেন? তো পার্ক তখন মাপ চায়। আর এরপর তিনি পেন ড্রাইভটা ঠিক করে ফেলেন। বাট পেন ড্রাইভটা যখন ওপেন করেন সেখানে একটা মিম পেজ চলে আসে, মানে এটা অরিজিনাল পেন ড্রাইভ নয়। তো এটা জানার পরে কমান্ডার অনেক রেগে যায় এবং জনকে ধমক দিয়ে আসল পেন ড্রাইভ করে রেখেছে সেটা বলতে বলে, কিন্তু জন কিছুই বলে না। আর পরের দৃশ্যে আমরা দেখি মিলিটারি ক্যাম্পের বেজে সার্জেন্ট পার্ক, কমান্ডার এবং ক্রিস তাদের সাথীদেরকে তো সার্জেন্ট পার্ককে নিয়ম ভাঙার অপরাধে এবং একটা অপরাধীকে পালাতে সাহায্য করার অপরাধে সাসপেন্ড করা হয়। আর তারপর তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং এখানে বলা হয় মিলিটারি কোর্টে যদি জনকে দোষী প্রমাণ করা হয় তাহলে জনের হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হবে। বাট তখনই ক্রিস বলে ওঠে আমি তাহলে ডিসচার্জ নিচ্ছি, মানে ও চাকরি ছেড়ে দেবে। আর এই কথা বলেও চলে যায়। আর অন্যদিকে কমান্ডার হোমিনের কাছে কল আসে আর তাকে চার্জে ডাকা হয়। আর তারপর কমান্ডার চার্জের চিফের সাথে দেখা করতে যায়, আর কিন্তু সেখানে ক্রিসও চলে আসে। তো যাই হোক কমান্ডার সে অডিও প্লে করে চিফকে শোনায় যেখানে উচ্চ পদের একজন অফিসার এটা বলছে যে অনেক সময় ধরে চিফের কাছে তারা সাহায্য চেয়েছে হেলিকপ্টার পাঠানোর জন্য, কিন্তু চিফ এটা শোনেনি, হেলিকপ্টার দেরি করে পাঠিয়েছে যে কারণে সৈনিক মারা গিয়েছে। তো তাদেরই ভুল ছিল, কিন্তু তারা এই বিষয়টা ঢেকে দিয়েছে। কিন্তু ক্রিস করেছে কি ওর হারামজাদা ওই টাইমে গিয়ে এটা রেকর্ড করে নিয়েছে এবং ক্রিস তখন এটা জেনে যায়। তখন চিফ বলে ক্রিসকে এখন কি করা যায় বলো তো? ক্রিস বলে একটা কাজ করুন, সবার আগে জনের উপরে থাকা অ্যারেস্ট ওয়ারেন্টটা সরান, সকল চার্জ সরান, আমি এটা কাউকে বলবো না এবং পেন ড্রাইভ আপনারা পেয়ে যাবেন, ওটা বাইরে লিক হবে না। তো চিফ এই কথায় রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি জনকে, আর তাকে পার্ক শু নিজের গাড়িতে বেঁধে রেখেছে। আর সে জনকে বলে আমি তোকে মিলিটারি জেলে নিয়ে যাচ্ছি এবং সেখানে তুই কালো কোঠরিতে থাকবি, দিন আর রাত কখন হবে তাও জানতে পারবি না। কিন্তু তখনই পার্ককে কমান্ডার রহমিন কল করে এবং জনকে মিলিটারি বেজে নিয়ে আসতে বলে এবং পার্ক কিছু বলার আগেই কলটা কেটে দেয়। আর তারপর পার্ক জনকে বেজে নিয়ে যাওয়া শুরু করে। বাট জন তখন পার্ককে বলে তুমি আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাবো। তো এরপর জন করে কি নিজের বাঁধন খুলে পার্কের গলা টিপে ধরে, যে কারণে গাড়ির ব্যালেন্স সরে যায় এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং পার্ক সেখানে অজ্ঞান হয়ে যায় আর জন সেখান থেকে পালিয়ে যায়। আর তখন আমরা সার্জেন্ট পার্ককে দেখি এবং তিনি জনের বলার কথা মনে করছিলেন। আর তখন তার কাছে তার সাথী চলে আসে আর বলে কেউ জনের সাথে দেখা করতে এসেছে। বাট সার্জেন্ট পার্ক বলে জন তো এখানে নেই। তো এরপর তিনি যখন নিজে দেখা করতে যান আর তিনি দেখতে পান এখন ওই সাংবাদিক এসেছে সিন হায়া ইউন। তো তিনি সার্জেন্টকে বলেন আমার সাথে জনের দেখা করার কথা ছিল কিন্তু দেখা করেনি, কিন্তু ওই জায়গাতে আমি ড্রাইভটা পেয়েছি আর এই নোটটা পেয়েছি, এই ব্যাপারে আপনি কি আমাকে কিছু বলবেন? তো এরপর সার্জেন্ট পার্ক সকল ঘটনা খুলে বলে। আর তারপর সিনহা ইউন সার্জেন্টকে বলে যেভাবেই হোক আমাদের ওদের ন্যায় পাইয়ে দিতে হবে এবং এই মিলিটারি থেকে এই বুলি জিনিসটা বন্ধ করতে হবে। বাট সার্জেন্ট বলে এই সিস্টেম কেউই ঠিক করতে পারবে না। আর তখন সাংবাদিক কান্না করে বলে এই কারণে তো আমার পরিবার শেষ হয়ে গিয়েছে এবং এই মিলিটারিরা কখনোই তাদের গোপন তথ্য বাইরে বলবে না, তাদের ভিতর সংস্কার আনবে না। আর এইভাবে কোরিয়ার সাধারণ ছেলেরা মরতেই থাকবে বা অপরাধী হতে থাকবে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জনের মা যখন বাড়িতে আসে তখন সে জনকে দেখতে পায়। তিনি জনকে জিজ্ঞাসা করেন কেমন আছো আর ওকে খাবার দেয়। তো খাবার খাওয়া শেষে জন তার মাকে বলে আমি আমার দায়িত্ব শেষ করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আর তখন ওর মা ওকে বলে এবং এটা তোমার কোন একটা সিনিয়র ছিল আর সে বলেছে তোমার সাথে তার নাকি খুব আর্জেন্ট কথা রয়েছে, খুব কথা বলা দরকার। আর অন্যদিকে আমরা দেখি ক্রিস সেই পেন ড্রাইভের ব্যাপারে জিজ্ঞাসা করছে কিন্তু তখন সার্জেন্ট তাকে কল করে। আর পার্ক তখন বলে তোমার উচিত জনকে ধরে সেই পেন ড্রাইভটা নিয়ে নাও আর তারপর সেই পেন ড্রাইভটা আমাকে দিয়ে দেবে। আর এই কাজটা করলে একমাত্র আমরা জনকে বাঁচাতে পারবো। আর এইদিকে আমরা দেখি মিলিটারিদের দ্বারা অত্যাচারিত কিছু মানুষদের দেখি যাদের সন্তানরা এরকম বুলিং এর কারণে সুইসাইড করেছে বা পলাতক হয়েছে, পরে আসামি হয়ে গিয়েছে, তারা প্রোটেস্ট করছিল বাইরে। আর তখন লেফটেন্যান্ট সিওন কোর্টে যায় এজ উকিল হিসেবে। আর তখন তার সাথে চিফের দেখা হয় আর তিনি ইউনকে বলেন তোমার কোনো সাক্ষী আজকে আসবে না, তোমার কোনো সাক্ষী কিছু বলবে না। বাট সিওন তখন এসে বলে তার মানে আপনি অনেক ভয় পেয়ে আছেন তাই না, যে কারণে এই ছোট কেস লড়ার জন্য নিজেই চলে এসেছেন আর আমার সাক্ষীকে ভয় দেখিয়ে আসতে বারণ করছেন। বাট তখনই সেখানে কমান্ডার মাইকেল চলে আসে, আই মিন সিওনের হাজবেন্ড। আর সে চিফকে বলে আপনি নিজের চিন্তা করুন আর কারো চিন্তা করতে হবে না। তো চিফ সেখান থেকে চলে যায় আর তারপর মাইকেল সিওনকে বলে দেখো তোমার সাক্ষী জন এখানে অবশ্যই আসবে, অবশ্যই পেন ড্রাইভ নিয়ে আসবে, মানে ওই পেন ড্রাইভে তো তোমার সকল প্রমাণাদি রয়েছে। তো যাই হোক এরপর কোর্টের কাজ শুরু হয়। চিফ তার দলিল দেখিয়ে জর্জকে বলে কিমরুকে তার সিনিয়ররা তার খারাপ কাজের জন্য মেরেছিল, মানে তাকে শাসন করেছিল, কিন্তু কিমরু এতে রেগে গিয়ে উল্টো সিনিয়রদেরই মেরে ফেলে। তো এই ঘটনার কারণে মিলিটারির উপর দুর্নাম হয় এবং সরকারও মিলিটারিদের দোষারোপ করছে, কিন্তু আসল দোষারোপ তো
কিমরু। বাট তখনই সিওন জর্জকে বলে এই কেসে কিমরুর কোনো সম্পর্ক নেই। কিমরুর সিনিয়ররা রেগুলার লোকে বুলি করতো, মিলিটারি এটা জানতো, কিন্তু কোনোদিনও এটা নিয়ে কোনো অ্যাকশন নেয়নি এবং কিমরুর মতো আরো অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে এবং একটা পর্যায়ে যখন ও বুলি আর নিতে পারেনি তখনও হামলাটা করেছে আর এটার দায়ভার মিলিটারির উপরেই যায়। আর এছাড়াও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে লাস্ট যে সৈনিকটা ছিল তার মৃত্যু হয়েছে মিলিটারির গাফলতির কারণে। বাট চিফ তখন এর শক্ত প্রমাণ চায়, কিন্তু সিওনের কাছে তো প্রমাণ ছিল না, ওটা তো পেন ড্রাইভে রয়েছে। পেন ড্রাইভ রয়েছে কার কাছে? জনের কাছে। আর ওইদিকে আমরা দেখি ক্রিস আর জন মুখোমুখি হয়েছে। ক্রিস ওকে বোঝানোর চেষ্টা করে বোকামি ছেড়ে দে, হাজার হলো আমরা মিলিটারির পক্ষে নিতে হবে, কিন্তু জন ওকে বলে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত হার মানবো না। তবে তারপরেও ক্রিস ওর কাছে পেন ড্রাইভ চায় এবং ওকে অ্যারেস্ট করার চেষ্টা করে। বাট তখনই পার্ক শু চলে আসে আর মানে যে আরেক গ্রুপের আর্মি, আর ওরা ধরলে তো মনে করো জনের 12টা বেজে যাবে, বাট ক্রিসরা ধরলে জনকে কোনো রকমে বাঁচিয়ে নেবে। তো পার্ক শু এসে বলে ক্রিসকে জন আমার শিকার, তুমি আমাদের রাস্তায় আসবে না। আর এইদিকে আমরা কমান্ডার হোমেনকে দেখি যে আসলে ওই সাংবাদিক সিন হায়ার পিছু করছিল, আর অন্যদিকে জন আর পার্ক শুর মধ্যে লড়াই শুরু হয় আর এই লড়াই ক্রিসও ঝাঁপিয়ে পড়ে। আর এইদিকে কোর্টে জর্জ সাহেব সিওনকে বলে আপনার তো প্রমাণ দেখতে পাচ্ছেন, আপনার প্রমাণ দ্রুত পেশ করুন, কিন্তু সিওনের কাছে তো প্রমাণ নেই। এই কারণে সে দ্বিতীয় সাক্ষীকে ডাকতে চায় এবং তার স্বামী মাইকেলকে কমান্ডার মাইকেলকে কাট করে আসতে বলে, কিন্তু চিফ এমনটা করতে নিষেধ করে দেয়। বাট সিওন তখন বলে কারণ সে তো আর্মি, মাইকেল তো আর্মি। বাট সিওন বলে মাইকেল এই ঘটনা একদম কাছ থেকে দেখেছে এবং সে এমন সব তথ্য আমাদের দিতে পারবে যেটা বাকি সবাই লুকাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি পার্ক জনকে মারতে আত্মহত্যা করে ফেলেছে। বাট জন তখন ওর কাছে ক্ষমা চায় এবং বলে আমার কারণে তোমার পরিবারকে অপমানিত হতে হয়েছে, তুমি আমার কারণে খারাপ হয়েছো। বাট পার্ক তখন বলে আমি বুঝতে পারিনি যে আমার একটা ভুলের কারণে এত কিছু হয়ে যাবে, বাট তুই এটা গোপন রাখতে পারতি। এরপর পার্ক যখন জন কারো মারতে যাবে তখন ক্রিস ওকে থামায়, যে কারণে পার্কের মাথা গিয়ে দরজায় লাগে এবং ও অজ্ঞান হয়ে যায়। তো এরপর জনকে বলা হয় আমার পেন ড্রাইভ দিয়ে দাও, কিন্তু জন বলে ওই পেন ড্রাইভ আমি আগে অন্য কাউকে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমরা দেখি মাইকেল জসকে বলে কিমরু গুলি করার পরও শেষ যে সৈনিকটা ছিল সে প্রায় 2 ঘন্টা জীবিত ছিল এবং হেলিকপ্টার আসার অপেক্ষা করছিল, কিন্তু হেলিকপ্টার সময় মতো না আসার কারণে সে মারা যায়। বাট জস তখন তাকে প্রমাণ দেখাতে বলে। তো মাইকেল তখন বলে সবাই আসলে এই ঘটনায় এত ভয় পেয়েছে যে আমরা আমাদের উচ্চপদস্থ যে অফিসার ছিল তাদের অর্ডার ফলো করেছি এবং 2 ঘন্টা পর্যন্ত আমাদের অফিসার ব্যথায় আমাদের সামনে কাতরিয়েছে এবং তারপর মারা গিয়েছে, আমরা কিছুই করতে পারিনি এবং আমাদের ওপর থেকে কোনো অর্ডার আসেনি, হেলিকপ্টার পাঠায়নি। বাট তখন চিফ বলে জজ সাহেব সেইগুলো বলে কোর্টের মনকে অন্যমনস্ক করছে, তার কথায় গুরুত্ব দিবেন না। বাট তখনই সেখানে সার্জেন্ট পার্ক চলে আসে এবং তার সাথে ছিল সেই পেইন ড্রাইভটা। তো এর মানে এই পেইন ড্রাইভটা কেউ পায়নি, এটা শুরু থেকেই তার কাছেই ছিল এবং সেই মূলত গেমটা খেলেছে। না এটা ক্রিসের কাছে ছিল, না পার্কের কাছে, না জনের কাছে। বাট তখন চিফ সার্জেন্ট পার্ককে দেখে বলে যে এভিডেন্সের কোনো সোর্স নেই, অথেন্টিক সোর্স নেই, সেটাকে এভিডেন্স বলা যায় না। বাট সার্জেন্ট তখন বলে আমি সার্জেন্ট পার্ক, মিলিটারি একজন উচ্চপদস্থ কর্মচারী। আর এরপর তিনি জজের কাছে সমস্ত কথা খুলে বলেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর প্রমাণ হিসেবে সেই পেন ড্রাইভ রাখে এবং জর্জ এটা দেখে বুঝতে পারে যে মিলিটারির ভুলের কারণে সৈনিকদের মৃত্যু হয়েছে, মিলিটারির ভুলের কারণে পোলাপানরা পালিয়ে যাচ্ছে, মিলিটারির ভুলের কারণে পোলাপানরা অবরোধী হচ্ছে এবং এ কারণে মিলিটারিকে সকল মৃত সৈনিকদের পরিবারকে ভর্তুকি দিতে হবে এবং এখন থেকে বুলিং জিনিসটা সম্পূর্ণ বন্ধ করে দেন। কিন্তু এখানে মিলিটারির নিয়ম অনুযায়ী মিলিটারির গোপন নথিপত্র পাবলিক করার কারণে সার্জেন্ট পার্ককে অ্যারেস্ট করা হয় এবং তার তো বিচার হবে মিলিটারির আদালতে। তো যাই হোক, এরপর যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন জন আর ক্রিস তার সাথে দেখা করে এবং তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। পার্ককে জেল দেওয়া হয় আর এই ঘটনার কিছুদিন পার হয়ে যায়। আমরা দেখি সবাই সার্জেন্ট পার্কের সাথে দেখা করতে এসেছে। তো সার্জেন্ট পার্ক ক্রিস আর জনকে সিগারেট আনতে বলে আর তারপর কমান্ডার মাইকেল সার্জেন্টকে বলে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তুমি আসলে একটা সত্যিকারের লিডার, একটা সত্যিকার অভিভাবক তোমার পোলাপানদের, আর আমি এখন থেকে এটা ফলো করবো। আমার আন্ডারে কখনোই বুলিং হবে না, আমি ওই সিনিয়রদের কাছে মাথা নত করবো না। তো তোমার কাছ থেকে এটা শিখতে পেরে আমি অনেক কৃতজ্ঞ। আর পরের দৃশ্যে আমরা জন আর ক্রিসকে দেখি, তাদের আলাদা হওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু জন বলে আমি আপনাকে কন্টিনিউয়াসলি কল করবো, কিন্তু ক্রিস বলে এমনটা করার প্রয়োজন নেই, আমি কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। বাট জন বলে আমাদের পথ চলা তো মাত্র শুরু হয়েছে। আর তখনই সেখানে বাস আসে এবং জন ক্রিসকে বিদায় জানায়, এর সাথে ওয়েব সিরিজ শেষ হয়। কিন্তু কাহিনী হচ্ছে ওয়েব সিরিজ তো শেষ হলো, কিন্তু দক্ষিণ কোরিয়াতে সেনাবাহিনীর মধ্যে যে বুলিং এর ঘটনা ঘটে এবং এই বুলিং এর কারণে যে তোমার অকারেন্স গুলো ঘটছে এগুলো কি আদৌ থামবে, এরকম একটা প্রশ্ন রেখেই পুরো সিরিজটা শেষ হয়ে যায়। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি দুঃখিত যে ওয়েব সিরিজটা আনা উচিত হয়নি আমার, কারণ প্রায় 1-1.5 বছর আগে এক্সপ্লেন করেছি, হুট করে পরে আবার অনেকেরই মনে থাকে না। তো এরপর থেকে আমি চেষ্টা করবো যে সিরিজটা আমি দেবো সেটা একবার শুরু থেকে শুরু করার জন্য, মানে একবার সিজন 1 শো দেওয়ার জন্য। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।